প্রিয় শিক্ষার্থীরা, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের পাঠ অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নবম, অধ্যায়ের নাম বর্তনী ও জলবিদ্যুৎ। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সাজ্জাদ স্যার। নিচের ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে দেখছো তড়িৎ পরিবহনের দৃশ্য, কিছু পরিবাহীতে তড়িৎ পরিবহন হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে গ্রাহক পর্যায়ে দেওয়া হচ্ছে। এই ছবিগুলো চলতড়িৎ এর সাথে সম্পর্কযুক্ত। প্রথমে দেখে নিই আজকের পাঠ্য বিষয়গুলো। তোমরা দেখতে পাচ্ছ আধান, চলবিদ্যুৎ, তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের প্রকারভেদ। আমরা আজকের পাঠ থেকে এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব। শুরুতেই আধান। শিক্ষার্থীদের মনে সবসময় প্রশ্ন থাকে, আধান কি, আধান কোথায় থাকে, আধান কী রূপ। এই বিষয়গুলো জানার পূর্বে আমরা প্রথমে ছবিটা ভালো করে লক্ষ্য করি। তোমরা বলতে পারবে ছবিটা কিসের? হয়তো অনেকেই পারবে। আমরা দেখতে পাচ্ছি ছবিটির মাঝখানে একটি গোলাকার অংশ, লেখা আছে নিউক্লিয়াস, এবং তার বাহিরে আরেকটি কণার ছবি দেওয়া আছে, আর এটি একটি পরমাণুর ছবি। তোমরা দেখতে পাচ্ছ পরমাণুটির কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াস আছে, যার মধ্যে দুইটি মৌলিক কণা প্রোটন ও নিউট্রন, এবং নিউক্লিয়াস থেকে একটু দূরে কক্ষপথে একটি ছোট কণাকা দেখতে পাচ্ছ, যেটা ইলেকট্রন। এই ইলেকট্রনের সামনে নেগেটিভ সাইন এবং প্রোটনের সামনে প্লাস সাইন ব্যবহার করা হয়েছে। এই স্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো নিউট্রনের মধ্যে নেই। এই বৈশিষ্ট্যকে আমরা বৈদ্যুতিক বৈশিষ্ট্য বলে থাকি। এই মৌলিক বৈশিষ্ট্যগুলোকেই মূলত বলা হয় আধান। একটা পরমাণুর মধ্যে এই প্রোটন এবং ইলেকট্রনের অবস্থানটা আরেকবার একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে আবর্তনরত, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন রয়েছে। এখন আধান সংজ্ঞায় দেখতে পাচ্ছি পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণা ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় আধান। এই ধর্মগুলোকে মৌলিক ধর্ম বলা হয় কারণ এই ধর্মগুলো অন্য কোনো ভৌত বিষয় বা পরিবেশের অন্য কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, যেমন তাপমাত্রা, চাপ, ঘনত্ব, এছাড়া চৌম্বক বল, মহাকর্ষীয় বল, এগুলো কোনো বল দ্বারা ওই ধর্মগুলো প্রভাবিত হয় না। এই জন্য এগুলোকে মৌলিক ধর্ম বলা হয়। আর এগুলোকে বৈশিষ্ট্যমূলক ধর্ম বলা হয় এজন্য যে এই বৈশিষ্ট্যগুলো দিয়েই পরমাণুর সকল বৈদ্যুতিক ধর্ম নির্ধারিত হয়। এই আধান এর প্রকৃতি ও পরিমাণ কীরূপ আমরা একটু আগে দেখলাম। প্রোটন ও ইলেকট্রনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, এগুলোকে বিপরীত রকমের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ইলেকট্রনের জন্য ঋণাত্মক চিহ্ন এবং প্রোটনের জন্য ধনাত্মক চিহ্ন, কারণ এই ধর্ম উভয়েরই সমান, কিন্তু প্রকৃতি পরস্পরের বিপরীত রকম। এজন্য বলা হয় ইলেকট্রন ও প্রোটনের আধান সমান ও বিপরীতধর্মী। এই ইলেকট্রন এবং প্রোটন উভয়েরই আধানের পরিমাণ 1.6 × 10⁻⁻19 কুলম, কিন্তু এদের যেহেতু প্রকৃতি ভিন্ন, এই জন্য ইলেকট্রনের ঋণাত্মক এবং প্রোটনের ধনাত্মক। শিক্ষার্থীরা, যে আধান সম্পর্কে আমরা জানলাম, এই আধান পরমাণুতে কি প্রভাব বিস্তার করে আমরা একটু দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটি পরমাণু। এই পরমাণুর নিউট্রনগুলো চার্জবিহীন, প্রোটনগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং কক্ষপথে আবর্তনরত যে ইলেকট্রনগুলো তার আধান ঋণাত্মক।
একটি পরমাণুতে স্বাভাবিকভাবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান থাকে, এজন্য ওই পরমাণুতে আধানের বৈশিষ্ট্যগুলো বোঝা যায় না। কিন্তু যদি ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান যে কোনো আধানের প্রভাব পরমাণুতে বৃদ্ধি পায়, তাহলে ওই পরমাণুটি ওই আধানের প্রভাবে বিশেষ বৈশিষ্ট্য অর্জন করে, যেটাকে আমরা বলি আধানযুক্ত অবস্থা বা আহিত অবস্থা। তোমরা লক্ষ্য করছো যে প্রোটনগুলো থাকে পরমাণুর নিউক্লিয়াসে, যার কারণে প্রোটনগুলোকে পরমাণু থেকে বের করা যায় না বা তাদের সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না। কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে আবর্তনরত থাকে, যার কারণে সহজেই সেগুলোকে পরমাণু থেকে বের করা যায় বা পরমাণুতে অতিরিক্ত ইলেকট্রন সংযুক্ত করা যায়। পরমাণুতে যদি ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয়, তাহলে পরমাণুতে যে অবস্থার সৃষ্টি হয় এটাকে আমরা বলি আহিত অবস্থা বা আধানযুক্ত অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ এই দুইটি প্রোটন এবং দুইটি ইলেকট্রন নিয়ে এই পরমাণুটি স্বাভাবিক নিরপেক্ষ অবস্থায় রয়েছে। এখন যদি বাহির থেকে একটি ইলেকট্রনকে এর মধ্যে দেয়া হয়, তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 3টি। এই 3টি ইলেকট্রন, কিন্তু প্রোটন কয়টি রয়েছে? 2টি। ফলে ঋণাত্মক আধানের প্রভাব বৃদ্ধি পেল। এই অবস্থায় পরমাণুটি যে বৈশিষ্ট্য অর্জন করলো এটাকে বলা হয় ঋণাত্মকভাবে আহিত বা আধানযুক্ত। আবার যদি স্বাভাবিকের চেয়ে ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়, যেমন পরমাণুটিতে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রন সংখ্যা হ্রাস পেয়ে একটি হলো, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন রয়েছে 2টি। এই অবস্থায় ধনাত্মক আধানের প্রভাব বৃদ্ধি পাবে এবং পরমাণুটি ধনাত্মকভাবে চার্জিত হবে। এই ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোভাবে চার্জিত হোক না কেন, এই অবস্থাকে বলা হবে আহিত অবস্থা। এবারের আলোচনা বিষয় চলবিদ্যুৎ। আমরা একটা ভিডিও দেখে নেই, তোমরা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করছে। একটু আগেই আমরা জানলাম যে ইলেকট্রনগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট, তার মানে এর মধ্যে কিছু বৈদ্যুতিক বৈশিষ্ট্য রয়েছে। লক্ষ্য করে দেখো, এই আধানযুক্ত কণাগুলো বাল্বের মধ্য দিয়ে গতিশীল হওয়ার কারণে বাল্বগুলো থেকে আলো বিকিরিত হচ্ছে। আমরা জানি আলো এক প্রকার শক্তি। তাহলে এই আলো শক্তির উদ্ভব কীভাবে হলো? নিশ্চয়ই মনে প্রশ্ন আসে যে শক্তি তো শক্তি থেকেই উদ্ভব হতে পারে, তাহলে এর মধ্যে এমন কোনো শক্তির উদ্ভব হয়েছিল যা পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এই শক্তিটাই হচ্ছে বিদ্যুৎ শক্তি। তাহলে আধান গতিশীল হওয়ার কারণে এই বাল্বের মধ্যে বিদ্যুৎ শক্তির উদ্ভব ঘটেছে, যে শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারবো বিদ্যুৎ এক প্রকার শক্তি। আর এই চলমান আধান থেকে যে শক্তি উৎপন্ন হয় এটাই হলো চলবিদ্যুৎ। তাহলে চলবিদ্যুৎ বলতে আমরা বুঝতে পারলাম যে গতিশীল আধানের ক্রিয়া ও প্রভাব থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটি হলো চলবিদ্যুৎ। আমরা সংজ্ঞাটা দেখে নিচ্ছি। গতিশীল আধানের ক্রিয়া ও প্রভাব থেকে যে শক্তির উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে চলবিদ্যুৎ। অর্থাৎ গতিশীল আধানের ক্রিয়া ও প্রভাবকেই বলা হবে চলবিদ্যুৎ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি পরমাণুতে যে ইলেকট্রনীয় কক্ষস্তর রয়েছে, এরকম কোনো একটা বস্তুখণ্ডে বা একটি অণুর মধ্যে সেই পরমাণুগুলোর ইলেকট্রনীয় কক্ষপথ দেখানো হচ্ছে। এই জায়গায় এই পরমাণুগুলিতে ইলেকট্রন কীভাবে আবর্তন করে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তোমরা লক্ষ্য করছো যে এই পরমাণুগুলোর প্রত্যেকটির শেষ কক্ষপথে দেখো ইলেকট্রন রয়েছে। যদি শেষ কক্ষপথে একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তাহলে সহজেই সেই কণাগুলো ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। তাহলে শেষ কক্ষপথ থেকে যে সকল বস্তুকণা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তারা সহজেই আহিত হতে পারে। আর যারা এরকম সহজে আহিত হতে পারে তারা আবার বিদ্যুৎ শক্তিকে পরিবহন করতে পারে। সুতরাং চলবিদ্যুৎ শুধু পরিবাহী মাধ্যমের মধ্য দিয়ে উৎপন্ন হয়, যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে মুক্ত ইলেকট্রন সৃষ্টি করতে পারে। আমরা একটি চলবিদ্যুতের পরীক্ষণ দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ একটি পরিবাহী তার। স্বাভাবিক অবস্থায় এই পরিবাহী তারটিতে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের পরিমাণ সমান। এখন যদি আমি এই পরিবাহী বস্তুটির
এক পাশে ঋণাত্মক আধানে আহিত বস্তু এবং এক পাশে ধনাত্মক আধানে আহিত বস্তু সংযোগ করে সুইচটিকে অন করে দিই, তাহলে কি ঘটবে? তোমরা জানো যে ধনাত্মক আধানে আহিত বস্তু বিশেষ ধরনের বৈদ্যুতিক অবস্থা সৃষ্টি করে, যেটাকে আমরা বিভব বলি। এই ধনাত্মক আধানে আহিত বস্তুর জন্য এই বিভবটা হলো উচ্চ বিভব বা ধনাত্মক বিভব, আর ঋণাত্মক আধানে আহিত বস্তুর জন্য যে বিভব সৃষ্টি হয় সেটি নিম্ন বিভব বা ঋণাত্মক বিভব। আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক আধানে আহিত বস্তুর এই ধনাত্মক আধানগুলো দিয়ে আকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো ক্রমাগতভাবে ধনাত্মক আধানের দিকে চলে যাচ্ছে। দেখো, এই ইলেকট্রনগুলো ক্রমাগতভাবে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে প্রবাহিত হচ্ছে এবং চলবিদ্যুতের সৃষ্টি করছে। তাহলে বোঝা গেল দুটি ভিন্ন প্রকৃতির আধানে আহিত বস্তুর যদি কোনো পরিবাহক মাধ্যমের দুই পাশে যুক্ত করা হয় তাহলে এর মধ্যে চলবিদ্যুৎ চলে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের নিরবচ্ছ প্রবাহই চলতড়িৎ উৎপন্ন করে। অবশ্যই নিরবচ্ছিন্ন প্রবাহ সৃষ্টির জন্য শর্ত হলো যে কোনো পরিবাহকের দুই পাশে বিভব পার্থক্য সৃষ্টি করা। এখন আসো তড়িৎ প্রবাহ। আমরা দেখে নেব তড়িৎ প্রবাহ কি। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। শিক্ষার্থীরা একটু আগে লক্ষ্য করলে যে কোনো একটা পরিবাহকের দুই পাশে আমরা বিভব পার্থক্য প্রয়োগ করার ফলে এর মধ্য দিয়ে আধান সঞ্চালিত হয়েছে। লক্ষ্য করো, এখানে একটি এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহক নেওয়া হলো। এই পরিবাহকটির যদি দুই পাশে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, অর্থাৎ পরিবাহকটির এক পাশে উচ্চ বিভব এবং এক পাশে নিম্ন বিভব প্রয়োগ করা হয়, তাহলে দেখতে পাবে এদের মধ্যে দিয়ে আধান চলাচল শুরু হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। প্রস্থচ্ছেদ বলতে বোঝায় যে এই পরিবাহকটাকে প্রস্থ বরাবর ছেদ করলে এখানে যে তল উৎপন্ন হয় এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, আর এই তলের ক্ষেত্রফল সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে যে কোনো প্রস্থচ্ছেদ বলতে বোঝানো হয়েছে চিকন অথবা মোটা যে কোনো পরিবাহীকে। তার মানে চিকন বা মোটা যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান সঞ্চালিত হবে সেটার নামই হলো তড়িৎ প্রবাহ। আমরা ধরে নিয়েছি যে পরিবাহকটির মধ্য দিয়ে টি সময়ে মোট কিউ পরিমাণ আধান সঞ্চালিত হয়েছে। তাহলে টি সময়ে যদি কিউ পরিমাণ আধান সঞ্চালিত হয় তাহলে একক সময়ে কি পরিমাণ আধান সঞ্চালিত হবে। আমরা সহজে ঐকিক নিয়মে হিসাবটা বের করতে পারি যে টি সময়ে আধান সঞ্চালিত হবে কিউ পরিমাণ, একক সময়ে সঞ্চালিত হবে কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ। সুতরাং তড়িৎ প্রবাহ আই সমান কিউ ডিভাইডেড বাই টি। আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা জানলাম। তাহলে তড়িৎ প্রবাহ সম্পর্কে আমাদের ধারণা কি হলো? চিন্তা করে দেখো, যদি একক সময়ে আধান অল্প পরিমাণ যায় তাহলে তড়িৎ প্রবাহের মান কম, আবার একক সময়ে আধান বেশি পরিমাণে গেলে তড়িৎ প্রবাহের মান বেশি। সুতরাং তড়িৎ প্রবাহটা আধানের পরিমাণের সাথে সমানুপাতিক আর সময়ের সাথে আবার ব্যস্তানুপাতিক। একই পরিমাণ আধান অল্প সময়ে প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ বেশি হবে এবং দীর্ঘ সময় যাবৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কম হবে। এই তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার কি আমরা একটু অ্যাম্পিয়ারের পরিচয় নিব। এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তার মানে সময় হতে হবে 1 সেকেন্ড এবং আধানের পরিমাণ হতে হবে 1 কুলম। তাহলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেটি হবে 1 অ্যাম্পিয়ার। আমরা দেখে নিচ্ছি যে কোনো প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা পরিবাহী তাতে 1 কুলম আধান সঞ্চালিত হলো, সময়ের মান 1 সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহ যে সূত্রটা আমরা একটু আগে দেখেছিলাম সেই সূত্র অনুযায়ী উপরে আধানের মান হবে 1 কুলম এবং সময়ের মান 1 সেকেন্ড। তার মানে পেয়ে গেলাম 1 কুলম পার সেকেন্ড, যেটাকে বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এতক্ষণ আমরা চলতড়িৎ এবং তড়িৎ প্রবাহের বিস্তারিত জানলাম। সেক্ষেত্রে লক্ষ্য করেছ যে চলতড়িৎ বা তড়িৎ প্রবাহ কোনো পরিবাহকের মধ্যে সৃষ্টি হওয়ার জন্য কে দায়ী? পরিবাহকের মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য অবশ্যই যে বৈদ্যুতিক বৈশিষ্ট্য দেয় তার নাম তড়িৎ বিভব। আমরা এবার দেখব তড়িৎ বিভব। যে বৈদ্যুতিক অবস্থা দ্বারা
তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা দুইটি পরিবাহকের মধ্যে আধান কোন দিকে গতিশীল হবে তা জানা যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক জানা যায়, তাকে তড়িৎ বিভব বলে। তাহলে আমরা এখান থেকে যা বুঝলাম যে তড়িৎ ক্ষেত্রের বিশেষ একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈদ্যুতিক অবস্থা, যে বৈদ্যুতিক অবস্থা দিয়ে আমরা বুঝতে পারবো যে তড়িৎ প্রবাহটা কোন দিকে চলবে, বা দুইটি বস্তুকে পাশাপাশি রাখলে তাদের মধ্যে কোনটি থেকে কোনটির দিকে তড়িৎ প্রবাহ চলবে। তোমরা লক্ষ্য করো, একটি পরিবাহক তার দুই পাশে ধনাত্মক এবং ঋণাত্মকভাবে আহিত দুইটি বস্তু যুক্ত করা হয়েছে, একটা উচ্চ বিভব আর একটি নিম্ন বিভব। উচ্চ বিভবের বস্তুটির আকর্ষণে পরিবাহকের মাঝ দিয়ে ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে সঞ্চালিত হবে, আর ইলেকট্রনগুলো যেদিকে সঞ্চালিত হবে তার বিপরীত দিকে বিদ্যুৎ শক্তির প্রবাহ তৈরি হবে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। সুতরাং কোনো একটা পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলেই এর মধ্য দিয়ে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ চলবে। বিভব দ্বারা প্রবাহের মান কীভাবে নির্ধারিত হয় এবং প্রবাহের দিক কীভাবে নির্ধারিত হয় তা বোঝার জন্য আমরা একটি উদাহরণ দেখি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ দুইটি তরল পূর্ণ পাত্র, একটিতে তরলের উচ্চতা বেশি এবং একটিতে তরলের উচ্চতা কম, তাদেরকে সংযুক্ত করে একটি ট্যাপ বা সুইচ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই অবস্থায় যদি আমরা এই সুইচটাকে খুলে দেই তাহলে কি ঘটবে তোমরা সহজেই অনুমান করতে পারছ। দেখো, ট্যাপটি খুলে দিলে যেটাতে তরলের উচ্চতা বেশি সেখান থেকে তরলের উচ্চতা ক্রমাগত কমছে এবং তরলগুলো যে পাত্রে তরলের উচ্চতা কম সেখানে গিয়ে প্রবেশ করছে। কেন এমনটি হচ্ছে? নিশ্চয়ই এদের মধ্যে শক্তির পার্থক্য রয়েছে। যেটিতে তরল তল উপরের দিকে ছিল তার মধ্যে শক্তি অপেক্ষাকৃত বেশি ছিল, আর যেখানে তরল তল নিচে ছিল শক্তি কম ছিল। ফলে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির দিকে এই তরলের কণাগুলোকে ধাক্কিয়ে নিয়ে গেছে সেই শক্তির প্রভাব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে তরলের প্রবণতা হলো উচ্চতা যেখানে বেশি সেখান থেকে কম উচ্চতার দিকে যাওয়া, যতক্ষণ না ওই দুইটি তরলের মুক্ত তলের উচ্চতা সমান হবে। মূলত এটি বিভবের মতো, যে দুইটি বস্তুর মধ্যে যদি বিভবের ব্যবধান থাকে তাহলে বোঝাবে যে ওই বস্তু দুইটার মধ্যে বৈদ্যুতিক শক্তির পার্থক্য রয়েছে। যেখানে শক্তি বেশি সেখান থেকে কম শক্তির দিকে শক্তি প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তোমরা দেখলে যে তরল তলের মতো দুটি ভিন্ন বিভবের বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহ চলবে, যতক্ষণ না ওই দুইটা বস্তুর মধ্যে বিভবের মান সমান হয়। আমরা এবার এই ঘটনাটি বর্তনীতে দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বৈদ্যুতিক কোষ দ্বারা বর্তনী তৈরি করা হয়েছে। এই কোষটির এক পাশ উচ্চ বিভবযুক্ত এবং এক পাশ নিম্ন বিভবযুক্ত। উচ্চ বিভবের প্রান্তটি ধনাত্মক বা উচ্চ বিভব হবে, আর নিম্ন বিভবের প্রান্তটি হবে ঋণাত্মক। এক্ষেত্রে আমরা যদি সুইচটিকে অন করে দিই তাহলে দেখব যে তড়িৎ প্রবাহ চলবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে কি বুঝলে? আসলে ইলেকট্রন প্রবাহিত না হলে চলতড়িৎ উৎপন্ন হবে না, তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন প্রবাহটাই চলতড়িৎ সৃষ্টি করলো, কিন্তু সেই তড়িতের প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের বিপরীতে। তাহলে প্রকৃত অর্থে ইলেকট্রনের প্রবাহগুলোকে যদি আমরা তড়িৎ প্রবাহের দিক ধরি তাহলে সেই প্রকৃত দিক থেকে তড়িৎ প্রবাহ যেহেতু ভিন্ন, সুতরাং আমরা বলি যে প্রচলিত দিকটা প্রকৃত দিক থেকে ভিন্ন। শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন জাগবে, কেন তড়িৎ প্রবাহ ও ইলেকট্রন প্রবাহ বিপরীতমুখী হয়? আমরা এই বিষয়টা জানার জন্য পরীক্ষণটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানেও উচ্চ বিভব এবং নিম্ন বিভব সৃষ্টি করা হয়েছে একটি তড়িৎ কোষ দিয়ে। পরিবাহী তারের সাথে সুইচ যুক্ত করা আছে। যখন আমরা সুইচটিকে অন করে দেব তখন দেখো উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো আকর্ষিত হয়ে ধাবিত হচ্ছে। তোমরা লক্ষ্য করেছিলে যে শুরুতেই এই পরিবাহকটির মাঝে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান সমান ছিল।
এই জন্য ওই পরিবাহকের পরমাণুগুলো অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রনকে আকর্ষণ করার শক্তি অর্জন করেনি। কিন্তু যখন সুইচ চালু করা হলো তখন কোষের উচ্চ বিভব কর্তৃক পরমাণু থেকে যখন ইলেকট্রন টেনে নেওয়া হলো তখন দেখো ইলেকট্রন চলে যাওয়ার পরে একটি পরমাণু ধনাত্মক আধান আহিত হলো। এই ধনাত্মক আধান আহিত বস্তুর মধ্যে এখন অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রনকে আকর্ষণ করার সামর্থ্য অর্জিত হলো। এই শক্তি পরমাণুটি কোথায় পেল? আসলে তড়িৎ কোষ ওই শক্তি ব্যয় করে এখান থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে যাচ্ছে, বিধায় ওই কোষের ব্যয়িত শক্তিটা ওই পরমাণুর মধ্যে এখন অর্জিত হয়েছে। এই শক্তিটি ব্যবহার করে সে আবার পাশের পরমাণু থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল। লক্ষ্য করো, পাশের যে পরমাণুটি এতক্ষণ শক্তিহীন অবস্থায় ছিল সে এখন ইলেকট্রন ছেড়ে দিয়ে আবার ইলেকট্রনকে আকর্ষণ করার সামর্থ্য বা শক্তি অর্জন করলো। সে পরবর্তী পরমাণুটি থেকে আবার ইলেকট্রনকে যখন টেনে নিল তখন এর শক্তিটা পরবর্তী পরমাণুতে স্থানান্তরিত হয়ে সে আবার অপর পরমাণু থেকে ইলেকট্রন আকর্ষণ করার সামর্থ্য অর্জন করলো। এভাবে পর্যায়ক্রমিকভাবে একটি পরমাণু থেকে ইলেকট্রন তার পূর্ববর্তী পরমাণু টেনে নেওয়ার পর যে পরমাণুটি থেকে ইলেকট্রন টেনে নেওয়া হলো সেটা আবার শক্তি অর্জন করলো। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা দেখতে পাবো যে ইলেকট্রন ক্রমাগত একদিকে সঞ্চালিত হচ্ছে এবং তার বিপরীত দিকে এক পরমাণু থেকে আরেক পরমাণুতে ক্রমান্বয়ে শক্তি সঞ্চালিত হচ্ছে, যে শক্তি দিয়ে সে পরবর্তী পরমাণু থেকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ইলেকট্রনগুলো যে দিক বরাবর সঞ্চালিত হলো এই বিদ্যুৎ শক্তি ক্রমান্বয়ে তার বিপরীত দিকে সঞ্চালিত হলো। যেহেতু বিদ্যুৎ শক্তির প্রবাহটাই বিদ্যুৎ প্রবাহ হিসেবে ধরা হবে, এই জন্য ইলেকট্রন প্রবাহ এবং বিদ্যুতের প্রবাহ পরস্পরের বিপরীত অভিমুখী। যে প্রবাহ সম্পর্কে আমরা জানলাম, এখন এই প্রবাহের প্রকারভেদ, টাইপস অফ ইলেকট্রিক কারেন্ট। তোমরা এর আগে জেনেছ যে পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে আধান প্রবাহিত হবে সেটি হলো তড়িৎ প্রবাহ। তাহলে এই প্রবাহটা দুই প্রকার, একমুখী প্রবাহ বা সমপ্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ বা দ্বিমুখী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। এদের পরিচয় জানার জন্য আমরা প্রথমেই একটা ভিডিও দেখে নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই জায়গায় একটা বিদ্যুৎ কোষ থেকে এই বাল্বটির মধ্যে বিদ্যুৎ চালনা করা হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আধানগুলো সর্বদা একদিক দিয়ে প্রবেশ করে একদিক দিয়ে বের হয়ে চলে আসছে। এর দিকের কোনো পরিবর্তন ঘটবে না, সর্বদাই একদিক দিয়ে প্রবেশ করবে এবং একদিক দিয়ে নির্গত হবে। এ ধরনের তড়িৎ প্রবাহ যেগুলো দিক পরিবর্তন করে না, সর্বদা একই দিকে প্রবাহিত, সেটাই হচ্ছে একমুখী প্রবাহ। আবার এ চিত্রে লক্ষ্য করো যে আধানগুলো ক্রমান্বয়ে একবার একদিকে যাচ্ছে, পরের বার আবার বিপরীত দিকে ফিরে আসছে। তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে যে আধানগুলো প্রথমে একদিকে যাচ্ছে, পরের ক্ষণেই তার বিপরীত দিকে ফিরে আসছে। এভাবে আধানগুলো বা তড়িৎ প্রবাহ যদি একটা নির্দিষ্ট সময় ধরে একদিকে প্রবাহিত হয় এবং পরবর্তীতে তার বিপরীত অভিমুখে প্রবাহিত হয়, অর্থাৎ দিক পরিবর্তন করে, এ ধরনের প্রবাহগুলো বলা হবে দিক পরিবর্তী প্রবাহ বা দ্বিমুখী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। আমরা দেখে নিচ্ছি একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। তড়িৎ প্রবাহ সর্বদা একই দিকে চলতে থাকলে তাকে আমরা একমুখী প্রবাহ বলি। আর পরিবর্তী প্রবাহটা কি? যে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হলে তাকে পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ বলে। এখন এই একমুখী প্রবাহ এবং পরিবর্তী প্রবাহের লেখচিত্রের সাহায্যে বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এখানে একমুখী প্রবাহ দেখানো হয়েছে। তড়িৎ প্রবাহটা একদিকে এবং সময়টা তার লম্ব অপর একটি অক্ষের দিকে বসিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করেছি। যেহেতু এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা সর্বদা একই দিকে চলে এবং এই তড়িৎ প্রবাহের মান হ্রাস বৃদ্ধি ঘটে না, তাই দেখা যাবে একটা নির্দিষ্ট মান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়ে সময় বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে তড়িৎ প্রবাহের মান কিন্তু হ্রাস বৃদ্ধি না ঘটায়, এটাও সমান্তরালভাবে, অর্থাৎ প্রত্যেকটা সময়ে তড়িৎ প্রবাহের মান একই ছিল। এই জন্য এই লেখচিত্রটি সময় অক্ষের সাথে সমান্তরাল সরলরেখা হয়েছে। আবার যদি আমরা পরিবর্তী প্রবাহের লেখচিত্র দেখি, তাহলে তোমরা লক্ষ্য করো যে একটি অক্ষ বরাবর সময় এবং তার সাথে লম্ব অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ বসানো হয়েছে। এক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান 0 থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়ে পেয়ে সর্বোচ্চ একটা মান হয়েছে। আবার দেখো বিপরীত অভিমুখে সেই মানটা কমতে কমতে আবার 0 হয়েছে।
পরবর্তীতে বিপরীত অভিমুখে সেই মানটা বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ একটা মান হয়েছে এবং আবার দিক পরিবর্তন করে কমতে কমতে শূন্য মান প্রাপ্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট দিকে মান সর্বোচ্চ হয়ে আবার শূন্য হবে, আবার তার বিপরীত অভিমুখে মান সর্বোচ্চ হয়ে আবার কমে শূন্য হবে। এভাবে দিক পরিবর্তন ঘটে এবং মানেরও পরিবর্তন ঘটে। এটি হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। আমরা এতক্ষণ যা শিখলাম তার আলোকে কিছু প্রয়োগমূলক আলোচনা। তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে একটু আগে আমরা জানলাম যে 1 সেকেন্ড সময়ে 1 কুলম আধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু 10 অ্যাম্পিয়ার, তাহলে আমরা সহজেই বলতে পারি 1 সেকেন্ড সময়ে 10 কুলম আধান প্রবাহিত হলে তার তড়িৎ প্রবাহ হবে 10 অ্যাম্পিয়ার। পরের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 10 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কত হবে? শিক্ষার্থীরা, সমস্যাটির সমাধান দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে লেখা নেওয়া হয়েছে যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আধানের মান এবং সময়। আর আমরা জানি যে প্রবাহ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রবাহ সমান আধান ভাগ সময়। তাহলে আধানের মান 10 কুলম, সময়কে 5 কুলম বসিয়ে আমরা পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। আজকের পাঠে যা আলোচনা করা হলো তার আলোকে তোমাদের একটু মূল্যায়ন করা যাক। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? তোমরা এতক্ষণ আলোচনা শুনেই অনেকেই হয়তো পারবে। চেষ্টা করবে সবাই নিজে নিজে এটা অ্যান্সার করার জন্য। 2 নম্বরে দেখো, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? এটাও তোমরা খুঁজে বের করবে। অণু, পরমাণু না কোষ? 3 নম্বর দেখো, তড়িৎ প্রবাহের একক কি হবে? কুলম, জুল নাকি অ্যাম্পিয়ার? শিক্ষার্থীরা, আমরা চলচরিত বর্তনী অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবে। পাঠ্যপুস্তকটা ভালোভাবে বারবার অধ্যয়ন করে এই বিষয়গুলোর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের এই অধ্যায়ের বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।